ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌফা। বাংলাদেশের ব্যাংক খাত দীর্ঘদিন ধরে ভুগছে খেলাপি ঋণ, তারল্য সংকট আর আস্থার ঘাটতিতে। এমন প্রেক্ষাপটে প্রায় দেখা যায় খেলাপি গ্রাহকের জন্য বিশেষ সুবিধা, পুনঃতফসিল, ওয়ান টাইম সেটেলমেন্ট কিংবা সুদ মওকুফের মতো নীতি। প্রশ্ন হচ্ছে, এসব বিশেষ সুবিধা কি সত্যিই ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফেরাতে পারে নাকি উল্টো সৎ ঋণ গ্রহীতাদের নিরুৎসাহিত করে? আরও বড় প্রশ্ন আছে, আর সেটি হলো, এই ধরনের পদক্ষেপে কি ব্যাংক খাতে সুদিন ফিরবে নাকি সমস্যাটা আরও দীর্ঘায়িত হবে? এসব নিয়ে আজকে তালিকাতা বিশেষ সুবিধায় ব্যাংক খাতে সুদিন ফিরবে আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন এবং আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আমি দেখতে পাচ্ছি ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এর মধ্যে কিন্তু আপনি আমাদের সাথে জয়েন করেছেন। ফারুক মঈনুদ্দিনকে হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাবো। আপনার কাছে একটু জানতে চাচ্ছি এবং আপনাকে দিয়ে একটু শুরু করতে যাচ্ছি, এই যে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে, বিশেষ সুবিধা কি সত্যিই ঋণ খেলাপি কমবে নাকি এটা সময়ক্ষেপণ? জি, দেখুন, যে আমরা যদি আমি বলবো যে দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে যদি চিন্তা করি তাহলে বিষয়টা কি হচ্ছে, যে একটা ব্যাংক খাতে যখন এই ধরনের অসুবিধা তৈরি হলো, তার পিছনে যে সকল মানুষগুলা জড়িত তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পানিশমেন্ট হয়নি, বরং এদের কারণে যে অসুবিধা তৈরি হলো সেটাকে আবার পূরণ করে দিচ্ছে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। নিশ্চয়ই বলা যায় এর মধ্যে এক ধরনের ঘাটতি, এবং আমি মনে করি যে বিশৃঙ্খলা সামনে আরো অপেক্ষা করছে। ইন এ সেন্স আপনি দেখবেন যে আমরা ব্যাংকগুলোকে যখন এইভাবে সাহায্য সহযোগিতা করা হয়, মুডিস যেটা হচ্ছে যে আলটিমেটলি এই আর্থিক খাতগুলোর মধ্যে ঝুঁকি কোনো ধরনের ব্যবস্থা নিলে তৈরি করে কি করে না, তারা এক ধরনের ইঙ্গিত দেয় এবং পর্যালোচনা করে মতামত দেয়। তো বাংলাদেশের ব্যাংকগুলোকে যখন সরকার এই ধরনের তারল্য সহযোগিতা বলেন, সুদ মওকুফ বলেন, কিংবা ডাউন পেমেন্ট কমিয়ে সেটাকে আবার আমি বলবো যে যেটা খেলাপি ঋণ ছিল সেটাকে স্বাভাবিক করে দেওয়া, সেই জায়গায় যদি চিন্তা করেন তাহলে এইগুলার পূর্বাভাস হচ্ছে সাময়িক কিছুটা স্বস্তি হলেও ভবিষ্যতে বাংলাদেশের যে ব্যাংকিং সেটার জন্য এক ধরনের ঝুঁকি তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন ঝুঁকি তৈরি করা হচ্ছে? বিষয়টা হচ্ছে যার জন্য ওষুধ দরকার তাকে ওষুধ না দিয়ে অন্যজনকে ওষুধ দিলে এটা সরবে না। প্রশ্ন হচ্ছে আপনি তাহলে এই ব্যাংকের ঘাটতি পূরণ করবেন কোত্থেকে? যারা ব্যাংক লুট করেছে তাদের জায়গা থেকে আপনি উদ্ধার করার কি ব্যবস্থা নিয়েছেন, অথবা উদ্ধার না করলে এইটার প্রক্রিয়াটা কি হবে? শাহাদাত হোসেন সিদ্দিকী, আমরা আবারও আসবো আপনার কাছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু ফারুক মঈনুদ্দিন আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে বিশেষ সুবিধাগুলো ব্যাংকগুলো দিচ্ছে, এখন এটা কি সত্যি খেলাপি কমাবে নাকি এটি আসলে সাময়িকভাবে কমানো গেলেও একটি দীর্ঘমেয়াদী সমাধান আসলে আমাদের কি হতে পারে, এই বিষয়টি নিয়েও আমরা আসবো, কিন্তু কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখেন, বিশেষ সুবিধার বিষয়টি যেটি হচ্ছে সেটি আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। এই যেহেতু বিশেষ সুবিধা দেওয়া শুধু সাময়িক একটি, জাস্ট কিছুদিনের জন্য এটিকে চাপিয়ে রাখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এটিতে কখনো তেমন খুব ভালো সুফল আসে না। কারণ কথা হচ্ছে যে এই যে বিশেষ সুবিধা দেওয়া হয় এগুলো কিন্তু অন্যভাবে যদি আমি দেখি তাহলে এটিকে কিন্তু খেলাপি ঋণকে কমিয়ে দেওয়ার অথবা চাপিয়ে রাখার একটা চেষ্টা করা হয়, কিন্তু এতে করে খুব বেশি যে লাভ হয় তা নয়। কারো কারো কাছে হয়তো এটা প্রয়োজন হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটার কোনো প্রয়োজন পড়ে না, অথবা এটি মিসইউজ কিংবা এবিউজ করা হয়। সুতরাং এই জন্যই বিশেষ সুবিধা যে সর্বরোগহর মহৌষধ, এটাকে আমি মনে করি না। জি, আমি একটু শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে একটু যাব। আসলে যে কথাটি বলছিলেন ফারুক মঈনুদ্দিন, অনেকটা আপনার কথাটি তিনি আবারও বলেছেন, এবং এখানে আপনারা দুজনে একটি কথা বলেছেন যে সাময়িকভাবে হয়তো কিছুটা ঋণ খেলাপি কমতে পারে, কিংবা এমন হতে পারে যে কিছু টাকা হয়তো ঋণ খেলাপি ঋণে কিছুটা আদায় করা সম্ভব হবে, কিন্তু পুরোপুরি হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী সমাধান কি হতে পারে? আমরা কি কোনো দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যেতে পারলাম না? জি,
দেখুন, আমি এক্সাম্পলটা দিয়ে শুরু করি। যখন 5টা ব্যাংকের সহায়তার কথা পড়লো, পরবর্তীতে তারল্য কিন্তু সুবিধা আরো অন্যান্য ব্যাংকেরও প্রয়োজনীয়তা হলো। এখন দেখা গেছে 20 থেকে 22টা ব্যাংকে তারল্য সহযোগিতা দিতে হচ্ছে। 58,000 কোটি টাকা অলরেডি সাহায্য দেওয়া হয়েছে, কিন্তু 5টা ব্যাংকের গ্রাহকরা কিন্তু এখনো টাকা পাচ্ছে না। তার মানে যে সমাধান হচ্ছে না, সমাধান করার জন্য যে পরিমাণ টাকা এখন ঢালতে হবে এই ব্যাংকগুলোকে সাজানোর জন্য, সেটা কিন্তু বিশাল। তাহলে এই টাকার রাষ্ট্র কেন দায়ভার নিবে? রাষ্ট্র দায়ভার নিলে তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলা কি রাষ্ট্র দায়ভার নেই? প্রথমত আমি আপনার এখন প্রশ্নে আসি যে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমি যে অর্থনীতির অধ্যাপক হিসাবে যে জায়গাটায় বিশ্বাস করি, এগুলা প্রাইভেট সেক্টর, তারা প্রতিযোগিতার জন্য বাজারে আসছে। এটা একটা প্রতিযোগিতা, বিজনেস। সো ব্যবসায়ী যখন টিকে থাকতে পারে না, তখন যদি তার মতোই অবসায়ন হতো, আর সেন্ট্রাল ব্যাংক যদি তার সেন্ট্রাল ব্যাংকের রুলটা ঠিক রাখতো। এখন কথা হচ্ছে একই সেন্ট্রাল ব্যাংকের অস্তিত্ব গত সরকারের সময়ও ছিল, এই সরকারের সময়ও আছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে যখন 1 লাখ কোটি টাকা 5 লাখ কোটিতে হয়, বলা হয় হিসাবায়ন ভুল ছিল, চাপিয়ে রাখা হয়েছে। তে চাপিয়ে রাখার প্রথম দায়বদ্ধতার কার? একটা কেন্দ্রীয় ব্যাংকের, কারণ কেন্দ্রীয় ব্যাংকের চোখ থাকা সত্ত্বেও সেই চোখে দেখে নাই। অতএব কেন্দ্রীয় ব্যাংকের কারণেই কিন্তু আজকে রোল প্লে না করার কারণেই সেটা পুঞ্জীবিত। এখন বলতে পারেন এই কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব করেন তাদের কথা মতো চলে বলেই, তার মানে হচ্ছে রাজনীতিকরণ। একটা কেন্দ্রীয় ব্যাংকে যখন রাজনীতিকরণ করা হয়ে যায়, তখন প্রকৃতপক্ষে সেন্ট্রাল ব্যাংকের আর রুল থাকে না। তাহলে ভবিষ্যতেও যে সেন্ট্রাল ব্যাংকের এই টাকা দিয়ে সেন্ট্রাল ব্যাংকের সেই রুল থাকবে, তার নিশ্চয়তা আমরা কোথায় পাবো? এখন সমাধান হচ্ছে অবসায়ন। আমি মনে করি যে 2-1টা দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপন করতে দেন। আপনি যদি একত্রিত করেন, একত্রিত করার প্রক্রিয়াটাই আমি এখানে বলবো কিন্তু একটি যে এর বিষয় মধ্যে আপনি গলত বলেছেন, থাকবে। রাজনীতিকরণ। আমি একটু ফারুক মইনুদ্দিন আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি ছিলেন দীর্ঘদিন ব্যাংকের সাথে, আসলে রাজনৈতিক কোনো চাপ বা বড় কোনো কর্পোরেট লবির কারণে কি এ ধরনের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা আপনার কাছে একটু জানতে চাবো। আপনি একটু আনমিউট করে নেবেন জনাব ফারুক মইনুদ্দিন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। এই এই যে বিশেষ সুবিধাটাকে আপনি তারল্য সুবিধা দেওয়ার কথা বলছেন, নাকি রিসিউডেলিং ইত্যাদির কথা বলছেন? জি, কোন এই যে বিশেষ সুবিধা? বিশেষ সুবিধা সবকিছু। বলতে ঋণ খেলাপিদের যে বিশেষ সুবিধাটা দেওয়া হচ্ছে হ্যাঁ, সেই সুবিধার কথা আমি বলছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ব্যাপারটা দেখেন, এটা অতীতে যখন দেওয়া হয়েছে, আমি শুধু রাজনৈতিক প্রভাব কেন কেন বলবো, আমাদের দেশের রাজনৈতিক প্রভাব ছাড়াও যারা ধনাঢ্য, যারা বড় বড় ব্যবসায়ী শিল্প গোষ্ঠী ঋণ নেয়, তাদের এক ধরনের প্রভাব থাকে। এটা রাজনীতির প্রভাব নয়, এটা হচ্ছে বিত্তের প্রভাব এবং শক্তির প্রভাব, অর্থের শক্তির প্রভাব। সুতরাং আমি শুধু রাজনৈতিক কথা বলবো না, রাজনৈতিক প্রভাব না হলেও অর্থবিত্ত এবং সম্পদের প্রভাব যারা থাকে, তারা পরোক্ষে রাজনীতিবিদ এবং মন্ত্রী আমলা, তাদের উপরে তাদের একটা প্রভাব থাকে। সুতরাং আমি এটাকে ওইভাবেই দেখি। সুতরাং অতীতে যেটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে আসলে এই প্রভাবের কারণে কোনো সংস্কার করা যাচ্ছিল না। এইসব প্রভাবের কারণে সংস্কার যেটা হচ্ছিল নামে মাত্র সংস্কার, সেটি প্রভাবশালী গোষ্ঠী তারা বিভিন্ন সময়ে তারা এটা চেষ্টা করেছে এটাকে ঠেকানোর জন্য, এবং এটা তার সাথে যুক্ত হয়েছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছিল না। সুতরাং দুটো মিলে এটা সোনায় সোহাগা হয়েছে। একদিকে বিত্ত শ্রেণীর লোকের প্রভাব, অন্যদিকে সরকারের রাজনৈতিক অনিচ্ছা, দুটো মিলেই কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। জি, এখানে এখানে আমি একটু জনাব সাদাত হোসেন আপনার কাছেও জানতে চাবো, তিনি যেমনটি বললেন যে রাজনৈতিক চাপ শুধুমাত্র না, বড় কর্পোরেট যে লবি সেটিও ছিল এবং অনেকের চাপই এখানে রয়েছে। আমরা আপনাদের কথা শুনবো, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গে থাকুন। আলোচনা করতে যে দুজন অতিথি আমাদের সাথে আজকে যুক্ত আছেন, এ পর্যায়ে আমি একটু ফারুক মইনুদ্দিন আপনার কাছে যেতে চাই। এই যে বারবার সুবিধা দেয়া হচ্ছে, এর ফলে কি ব্যাংকের শৃঙ্খলা বা গভর্নেন্সে কোনো পরিবর্তন বা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন কিনা? দেখেন, বারবার সুবিধা দেওয়াটা তো কখনোই, আপনি যদি গভর্নেন্সের কথা ধরেন তাহলে তো কোনোভাবেই তার সাথে যায় না। সুতরাং এই যে বারবার সুবিধা দেওয়ার ব্যাপারে কিন্তু আমরা দীর্ঘদিন বিভিন্ন সময়ে অতীতে অনেকবার বলে এসেছি যে এইভাবে কিন্তু এটা সমস্যার সমাধান হবে না। এবং সেই যে সমস্যার সমাধান হয় নাই, তারই সবচেয়ে বড় প্রমাণ যে এই যে সংখ্যা, এই পরিমাণ, এই আপনার রিশিডিউল করা সবকিছু মিলে এটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, কমার বদলে বেড়ে যাচ্ছে। সুতরাং এতেই প্রমাণিত হয় যে এই জাতীয় আপনার স্টপ গ্যাপ মেথডে কিংবা স্বল্পস্থায়ী এইসব প্রয়োগ করে খুব একটা লাভ হবে না, বরং এতে করে সমস্যাটাকে আসলে
ঢাকা দিয়ে রাখার একটা প্রচেষ্টা এটা। সুতরাং এইখান থেকে দীর্ঘমেয়াদী এবং এবং একটা টেকসই পরিকল্পনায় যেতে হবে। এইভাবে কিন্তু আসলে এটা যে এখানে আসলে টেকসই যে পরিকল্পনার কথা আপনি বলছেন, আমরা শুনবো আপনার কাছ থেকে সেই পরিকল্পনার কথা। কিন্তু আমি একটু ডক্টর শাহাদাত হোসেন আপনার কাছে একটু যেতে চাই। পুনঃতফসিল সুবিধা দিলে আপনি কি মনে করেন যে ব্যাংকের নগদ প্রবাহে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়তে পারে? জি, দেখুন, পুনঃতফসিল যখন করা হচ্ছে, বিষয়টা হচ্ছে খেলাপি থেকে আপনি একটা ক্ষণস্থায়ী সমাধান দিলেন, এবং সেই সমাধান দেওয়ার প্রক্রিয়াগুলাই আপনি যে কথাগুলা বললেন। কেউ বলছে যে 2% ডাউন পেমেন্ট দিয়ে দিলেই আপনি হয়ে যাচ্ছেন, কিংবা তার লোনের যে মেয়াদ ছিল সেটাকে আরো দীর্ঘমেয়াদী করে ফেললেন এবং সুদ মওকুফ করে দিলেন। সব কিন্তু সুবিধার মধ্যে পড়ে, কিন্তু এই অসুবিধাটা কোথায়? সুবিধার ভিতরে অসুবিধাটা হচ্ছে ব্যাংকের কি হবে সেটার প্রাধান্য দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপনি যদি দুটো পার্টি বলেন, একটা পার্টির সুবিধা নিচ্ছে আর ব্যাংক আরেকটা পার্টি ধরলে সে টিকে থাকবে কিনা, তার ঝুঁকির মাত্রা কি, তার যে প্রবাহ, অর্থ প্রবাহের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কিনা। কারণ এই সুবিধাগুলো বারবার রিপিটেডলি দেখবেন যে একজন ব্যক্তি আগের বার পুনঃতফসিল করেছে, আবার পুনঃতফসিলের জন্য আবেদন করছে, আবার হচ্ছে। একই সাথে আরেকটা বিষয় লক্ষণীয় এখানে, এইগুলা যে ইনইফেক্টিভ হবে তার একটা কারণ, বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি কয়েকদিন আগে সার্কুলার জারি করেছে। এর মানে হচ্ছে এখন থেকে এই সব সুবিধাগুলা ব্যাংক তাদের দায়িত্ব নিয়ে করবে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক এরই মধ্যে কিন্তু আবার অনেক রেখে দিয়েছেন। যে বিশেষ কমিটিটা গঠন করা হয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাহলে এই কার্যক্রমগুলা কাদের জন্য চালিয়ে যাচ্ছে এবং এইখানে কাদের বিষয়ে আবার পুনঃতফসিলের একটা সার্কুলার জারির পরেও কাজ করে চলছে, সমস্ত কিছুই দেখার বিষয়। কিন্তু আপনি সূক্ষ্মভাবে যদি দেখেন, একটা এইখানেও যদি কমপ্লায়েন্স ইস্যুর কথা বলেন কিংবা গভর্নেন্সের কথা বলেন, সেগুলো কিন্তু হচ্ছে না। বলা হচ্ছিল অসংখ্য কেস পড়েছে, কারটা আগে উঠবে সেই ক্ষেত্রে পাওয়ার রোলটা প্লে করছে কিনা, সেটা অর্থের ক্ষমতা বলেন অথবা রাজনীতির ক্ষমতা বলেন, সবকিছুই একটা আমরা সার্কেলের মধ্যেই পাই। অতএব সেই জায়গা থেকে চিন্তা করলে বোঝা যায় যে এগুলার ইঙ্গিত দেয় যে আমাদের ভবিষ্যৎটা যে আর্থিক খাতের শৃঙ্খলার কথা বলা হচ্ছে সেটা কিন্তু ইঙ্গিত করে না। সেক্ষেত্রে আপনার কাছে আমি একটু জানতে চাবো যে আপনি এটা বলছেন যে দীর্ঘমেয়াদে এর কোনো সুফল আসবে না, এটা আপনিও বলেছেন, এটা ফারুক মঈনুদ্দিনও বলেছে। কিন্তু আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ব্যাংক খাতের টেকসই উন্নয়নের জন্য আমরা যদি একটু দীর্ঘমেয়াদে চিন্তা করি, তাহলে খেলাপি ব্যবস্থায় কোনো কাঠামোগত প্রস্তাব কি আপনি করবেন যে এই কাঠামোগত এই সিদ্ধান্তটা নিলে ব্যাংক খাতে কিছুটা উন্নতি হতে পারে? এখন কিন্তু ব্যাংকগুলোর অবস্থা আমরা দেখছি, বেশ কয়েকটি ব্যাংক কিন্তু বেশ খারাপ অবস্থাতেই আছে। জি, ধন্যবাদ। যে এটার পরিষ্কার, যদি আমি পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের খেলাপির লিস্ট দেখেন, অর্থাৎ ওই খেলাপির প্রকৃতপক্ষে তার সম্পদ কোথায় কি আছে, বাংলাদেশে তার কতটুকু খুঁজে পান, তার সমস্তটুকু আপনি আগে অবরুদ্ধ না, শুধুমাত্র ওই ব্যাংকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তার যদি এক টুকরা জমিও থাকে, অর্থাৎ খেলাপির যে শাস্তি হয়, সে যে নিঃস্ব হতে পারে তার প্রমাণ আপনি দেখায় দেন। দেশের ভিতরে নিঃস্ব, সে হয়তো পাচার করেছে, পাচার করা অর্থ আপনি কিভাবে ফিরিয়ে আনবেন সেটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু দেশে তার যে অস্তিত্ব থাকবে না, ভবিষ্যতে সে কোনো ধরনের ব্যবসা করতে পারবে না, সেই ধরনের স্ট্রং রুলস রেগুলেশনস গুলো তার জন্য অ্যাপ্লিকেবল করেন। দেখবেন এটা ভবিষ্যতে যারা ব্যবসা আছে তাদের জন্য সিগন্যাল হিসেবে কাজ করবে। একটি কথা কিন্তু শাহাদাত হোসেন সিদ্দিকী সেক্ষেত্রে চলেই আসে, তাহলে কি দেশের অর্থনীতির জন্য সেটি কোনো ইতিবাচক দিক বয়ে আনবে কিনা? কারণ কিছুদিন আগে আমরা একটি অনুষ্ঠানে গিয়েছি, সেখানে দেখতে পেয়েছি, আমি সেই গ্রুপের নাম উল্লেখ করতে চাই না, একটু বলতে চাই, সেই গ্রুপ অফ কোম্পানিকে যদি 112 বিক্রি করা হয় তার খেলাপি ঋণের পরিমাণ কমবে না। আপনিও হয়তো শুনে থাকবেন। সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করছি যে অর্থনীতিকে তাহলে চাপের মধ্যে পড়বে না? শুনেন, বিশেষ ক্ষেত্রে এইগুলা নিয়ে আলোচনা করা উচিত, কার জন্য করবে, কতটুকু করবে, তারপরে বাকিগুলাকে করতে হলে রাষ্ট্রের কাছে সম্পদ নিয়ে আসবে, সেটাকে প্রতিষ্ঠানটাকে সচল রাখার জন্য তখন রাষ্ট্র কতটুকু বিনিয়োগ করবে এবং রাষ্ট্র বিনিয়োগ করার পর সেটাকে আবার প্রাইভেটাইজেশন করতে হবে। আসার কথা বলছেন, সেক্ষেত্রে আপনি রাষ্ট্রকে এগিয়ে আসার কথা বলছেন জনাব? আমি যে কথাটা বলছি, রাষ্ট্র এগিয়ে আসবে, রাষ্ট্র সংস্কার করার পর সেটাকে প্রাইভেটাইজেশনে ছেড়ে দিতে হবে, কারণ রাষ্ট্রের যে প্রতিষ্ঠান সেটা চিনি
চিনি কল ধরেন আর আর্থিক প্রতিষ্ঠান ধরেন, সমস্ত কিছু দুর্বল হয়। সাময়িক সমাধান হিসেবে তখন যারা প্রাইভেটাইজেশন যদি করে দেন, তখন আলটিমেটলি আমার মনে হয় সেটা একটা সাস্টেইনেবল সমাধান হতে পারে, কারণ তার ক্ষতটা পূরণ হয়েছে। ক্ষতটা পূরণ করার সাথে সাথে রাষ্ট্র যখন এটা মার্কেটে ছেড়ে দিবে, তখন আমরা এই তার বিষয়টা নিয়ে ভ্যালুয়েশন আসবো, যদি জনাব করেন, সাদাত হোসেন সেই সিদ্দিকী, আমরা আসবো এই বিষয়টা নিয়ে। কিন্তু ফারুক মইনুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, এরকম একটি পরিস্থিতির মধ্যে সৎ ঋণ গ্রহীতারা যারা আছেন তারা কি এই নীতির কারণে অনেকটা নিরুৎসাহিত হয়ে পড়বেন না? আপনি কি মনে করেন? এটাও কিন্তু আমরা সবসময় বলতাম যে আমরা সবসময় দেখেছি সরকারের তরফ থেকে একটি খেলাপি তোষণ নীতি সবসময় এটা প্রয়োগ করা হয়েছে। কিন্তু আপনি দেখেন আমার দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে আমি কখনো দেখিনি কোনো খেলাপি, বড় খেলাপি, ছোটদের কথা বলছিলেন, বড় খেলাপি কেউ তাদের ব্যবসা বন্ধ টন্ধ করে দিয়ে নিঃস্ব হয়ে গিয়ে পথে বসে গেছেন, এরকম কোন খেলাপি আমি দেখিনি। কারণ তারা খেলাপি হন, কিন্তু তারা তাদের জীবনযাত্রার ব্যয়, জীবনযাত্রার মান কোনোটাকে তারা ছাড়েননি। তারা যেখানে ছাড় চান সেটা হচ্ছে ব্যাংকের কাছ থেকে। মানে ব্যাংকের প্রতি এমন একটা ভাব তাদের, ব্যাংক হচ্ছে সবসময় উদ্ধারকর্তা, ব্যাংক হচ্ছে একটা চ্যারিটি অর্গানাইজেশন, ব্যাংক থেকে যা চাইবো তা দেওয়া হবে, এবং সেটার জন্য ব্যাংকগুলোকে বিভিন্ন সময় চাপও দেওয়া হয়েছে, ব্যাংকগুলো সেটা সেই চাপের মুখোমুখি হয়েছে, এটা আমরা সবাই জানি। তার অর্থ কি দাঁড়াচ্ছে? তার অর্থ দাঁড়াচ্ছে যে এই যে আপনি যে সংকটের কথা বলছেন, এই সংকট থেকে উত্তরণে আমরা কখনোই রাষ্ট্রের তরফ থেকে, রেগুলেটরের তরফ থেকে, আইনের তরফ থেকে কোনো সহায়তা পেয়েছি কিনা আমরা কখনোই দেখিনি। কোনো বড় খেলাপি, তারকা খেলাপি আমরা যাদেরকে বলি, তাদেরকে সমাজের সবাই চেনে, তারা সব সময় মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের কারো বিরুদ্ধে কোনো ধরনের দৃশ্যমান কার্যকর ব্যবস্থাকে কখনো গ্রহণ করা হয়েছে? তাহলে আপনি বলেন, তাহলে এই খেলাপির সংস্কৃতিকে দূষণ করা হচ্ছে, নাকি খেলাপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে? জি, আমরা আমরা অন্যদিকে আপনি আমরা দেখবেন, একেবারেই শেষ করতে হচ্ছে। জনাব ফারুক মইনুদ্দিন এবং ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।